যদি গুরুত্ব আপনি যেই দল বা যেই মতকে প্রতিনিধিত্ব করেন তাদের মধ্যে না থাকে বা পুরো দেশের উপরে না থাকে, তাহলে আপনি সাংবাদিক বা পেশাজীবীদের নেতা হয়ে আপনি নিজেকে ব্যর্থ মনে করেন কিনা? আমি আসলে ব্যর্থ শব্দটা উনি বলেন না, এটা আমি প্যারাফ্রেজ করলাম। আমি একটু বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, দর্শকদের একটা বিরাট অংশ মনে করছে যে আপনাদের একটা বড় প্রভাব সরকারি দলের উপর, এমনকি বিরোধী দলের উপর থাকা উচিত। গোটা সাংবাদিক সমাজ হিসেবে যদি বলেন, অবশ্যই থাকা উচিত, এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। মিডিয়া স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করে এবং তার তো একটা প্রভাব নিশ্চয়ই থাকা উচিত, এবং এটা ছিল আমাদের রাজনীতির অতীত ইতিহাসে, সেটা ছিল। এটার মধ্যে কিছু দায়ী ব্যক্তিগতভাবে আপনি আমাকে বলেছেন যে আমি ব্যর্থ কিনা, আমি মনে করি যে পেশাগতভাবেই আমরা অনেকটা ব্যর্থ, কারণ আমরা নানা কারণের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি নাই, এবং সেখানেও কিন্তু রাজনীতি। এবং আপনি যদি দুইটি ইউনিয়নের সাধারণ সদস্য যারা তাদের কাছে যান, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক পাবেন যারা রাজনৈতিক অভিলাষ থেকে ইউনিয়ন করে না, তারা যথার্থই পেশাদারিত্বে ইউনিয়ন করে। কিন্তু আমরা যারা উপরের দিকে আছি, আমি নিজের উপরে দায়িত্ব নিয়ে বলছি, তাদের অনেকেরই রাজনৈতিক অভিলাষ থাকে বলে এই পেশাজীবীদের এই সংগঠনটাকে কিন্তু খুব বেশি না বুলবুল ভাই। হ্যাঁ, খুব বেশি না, অভিলাষ যাদের খুব কিন্তু বেশি না, খুব অল্প সংখ্যক। এবং আপনি 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 আজকে বলেন, আমি এই ফাঁকে একটু বলেই ফেলি, যেমন ধরেন আমি একবার প্রথমত আমার একটা লেখা ছাপা হয়েছিল, অনেকে বলেন যে আপনারা সাংবাদিক ইউনিয়নের ঐক্য করে ফেলেন না কেন? আমি তখন বলেছিলাম যে দেখেন, আমরা যদি সাংবাদিক ইউনিয়নের ঐক্য করি, তাহলে যদি ঐক্যটা করতেই পারি, তাহলে কিন্তু বাংলাদেশের দুই নেত্রীর মধ্যে বিভেদ থাকার কোনো কারণ নাই। তারা বলেছেন কেন? আমি বলেছিলাম আমাদের সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট যিনি, তিনি হচ্ছেন আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচন করছেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি হচ্ছেন, আবার আমাদের প্রতিপক্ষ যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কাজে দুই নেত্রীর উপদেষ্টা যদি আমরা এক হতে পারি, তাহলে এই উপদেষ্টারাই তাদেরকে উপদেশ দিতে পারেন যে আপনার, কারণ তারাই তো উপদেশ দেন, তাই না? আমি মানে এমন একটা সময় বললাম যে আমাদের বন্ধু শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি নিন্দা জানিয়েছি, এবং এইখানটাতে নিন্দাও জানিয়েছি। আবার কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু আমরা বারবার বলছিও যে আপনারা সাংবাদিক হলে আপনি রাজনীতি করতে পারবেন না, তার কোনো মানে রাজনীতি করেন এবং আপনি সাংবাদিকতা পেশাটা ছেড়ে চলে যান। কিন্তু আপনি যখন সাংবাদিকও থাকেন আবার রাজনীতিটাও করেন, তখন আমাদের জন্য সমস্যা হয়ে যায় এবং মানুষও ওই রকম ভাবে। এবং আপনি যদি আমার কথা বলেন, তাহলে আমি বলবো যে আমার রাজনৈতিক একটা মানে দৃঢ় বিশ্বাস আছে এবং রাজনৈতিক দর্শন আছে, আমি রাজনৈতিক বিশ্বাসের বাইরে না। এবং সেই রাজনৈতিক বিশ্বাসটা হ্যাঁ একটি রাজনৈতিক দলের সঙ্গে, একটি জোটের সঙ্গে যায়, এবং স্বাভাবিক কারণে আমি আমার দর্শনের সঙ্গে যে দল জোট আছে তাদের সঙ্গে আমি যাই। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা এই রাজনীতি নিরপেক্ষভাবে পেশাদারিত্বের জায়গাটায় থাকতে পারতাম, তাহলে পরে কিন্তু সব দলই আমাদেরকে ওইভাবে কদরটা করত। এখন ধরেন আমি যে দর্শনে বিশ্বাস করি, সেই দর্শনের জোট বা দল মনে করে এ তো আমাদেরই লোক, কাজেই এ তো আমাদের বিরোধিতা করলেও খুব বেশি দূর যেতে পারবে না। আরেকটা হচ্ছে তারা অনেকে মনেই করে এই কথা যে আমি এখন নেতা হয়ে গেছি, বিএফপির প্রেসিডেন্ট হওয়ার পর কি বাংলাদেশে বিএফপির প্রেসিডেন্ট হওয়ার পরেই হচ্ছে সরকারি পদ। আপনি যদি আমার পেছনে জবগুলি দেখেন, বিএফপির প্রেসিডেন্ট হওয়ার পরেই হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিরোধী দলের আমার মানে আমাদের সিনিয়র যারা ছিলেন তারাও করেছেন। কাজে সবাই মনে করে যে আমি সাংবাদিক নেতৃত্বের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছি, এই সিঁড়িটা পার হলে পরেই আমি সরকারি পদে যাব। মানুষের ধারণা, এটা আমি কারো প্রতি মানে অশ্রদ্ধা পোষণ করছি না, কারণ এই দৃষ্টান্তটা আমরা স্থাপন করেছি। কিন্তু আমরা যদি দল নিরপেক্ষভাবে পেশাগত অবস্থানে থাকতে পারতাম, তাহলে কিন্তু সব দলই আমাদের কথা শুনতো। এখন আমি যে দলের সমর্থক, সেই দল মনে করে এটা আমাদের লোক, আর বিরোধী পক্ষ তারা মনে করে যে আমি তাদের শত্রুপক্ষ। কাজে আমার কথা তার শোনার দরকার নাই। কাজে সপক্ষের দল মনে করে যে শোনার দরকার নেই, কারণ সে তো আমাদেরই লোক। শত্রুপক্ষ মনে করে শোনার দরকার নেই, সে তো শত্রুপক্ষই। কাজে যার ফলে এটা কিন্তু আমাদের ফল্ট। এই বিষয়ে কোনো আত্মসমালোচনার একটা, আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমি একেবারে বটম অফ মাই হার্ট এই আত্মসমালোচনা আমি করলাম। এবং এই জায়গাটা যদি আমরা শুদ্ধ করতে পারতাম, তাহলে এখনো আমি মনে করি বাংলাদেশের, আমরা কি বলি, বাংলাদেশের 17 তোপখানা রুটে হচ্ছে সচিবালয়, বাংলাদেশ সচিবালয়, এবং 18 তোপখানা রুটে হচ্ছে প্রেস ক্লাব। মানুষ সবসময় জাতীয় প্রেস ক্লাবে আসে যখন
17 তোপখানা রুটে মানুষ ব্যর্থ হয়, তাদের প্রত্যাশা ব্যর্থ হয়, মানুষ যখন মানে তার আকাঙ্ক্ষিত ফল পায় না, তখন মানুষ আসে 18 তোপখানা রুটে প্রেস ক্লাবে। কিন্তু দুঃখজনকভাবে এই প্রেস ক্লাবে আমরা যারা বসে থাকি আমরা এই জবাবটা দিতে পারি, মানুষ এই প্রত্যাশাটা পূরণ করতে পারি না। অবশ্যই যারা আমাদেরকে ঠাট্টা করেন তারা আবার বলে যে তোরা সাংবাদিকরা হচ্ছে এত অলস যে ঘটনার কাছে তোরা যাস না, ঘটনাই তোদের কাছে আসে। দুই রকম সমালোচনা। কিন্তু আমি যেটি বলতে চাই, যারা এই প্রশ্ন করেছেন তাদের প্রতি বিনীত শ্রদ্ধা রেখে বলি যে এই ধারাটা, এই যে আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমি যখন বললাম দায়িত্ব নিয়ে বললাম। আমাদের সাংবাদিকদের মধ্যে উভয় অংশে এই ধারার বহু লোকজন আছে যারা মনে করে যে আমাদের নিজেদের রাজনৈতিক অভিলাষের কারণে আমরা এই পেশাদারিত্বের যে প্রভাবটা, পেশাদারিত্বের যে মানে শক্তিটা, এটাকে নষ্ট করে ফেলেছি। আমি জানি না আপনি শুধুমাত্র জাতির সুরঙ্গ দেখেন, এই সাংবাদিকতার এই সুরঙ্গ থেকেও আমরা বের হতে পারবো কিনা সেটাও আমি জানি না। ডক্টর রাজন সিদ্দিকী, আপনি কি মনে করেন যে আসলে যে পদবি বা প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে সাংবাদিকদের, বুলবুল ভাই আসলে অতি চমৎকার ভাবেই বলেছেন, আপনি তার সাথে ভিন্ন মত পোষণ করেন কিনা বা অন্য মত পোষণ করেন কিনা? না, এটা তো সত্য যে আমরা যখন রাজনৈতিক অভিলাষ সাংবাদিক হিসেবে প্রকাশ করি, তখন কিন্তু আমি সাংবাদিক কল্যাণ বা সাংবাদিকের যে দায় দায়িত্ব বা সাংবাদিকের যে কর্তব্য, সেখান থেকে বিচ্যুত হই, এটা সত্য। তো সুতরাং তখন ওই কথাই মনে হয় যে তো আমার লোক, এটা জিজ্ঞেস করার পরোয়া করার দরকার কি, এ তো আমার লোক না, ও তো শত্রুই, একে আবার কথা বলার দরকার কি। এটা খুব স্বাভাবিক, বুলবুল চমৎকার করে বলেছেন। আপনি যেটা বলছিলেন নঈম নিজামের কথার প্রেক্ষিতে, সেটা হলো যে উনি যেটা বলছিলেন যে দুই দলই আমাদের সামনে আছে, কেন বিশ্বাস রাখি, সেটার চমৎকার ব্যাখ্যা উনি ইতিমধ্যেই দিয়েছেন যে আমাদের কোনো উপায় নাই। আপনি যদি বলেন যে বিশ্বাস না রাখে, না আমি আওয়ামী লীগ মানি না, আমি বিএনপি টিএনপি মানি না, তাইলে কাকে আমি ইন্ডিকেট করি? আমি কি তাহলে সামরিক শাসন মানি? সেটা তো আরো ভয়ঙ্কর, মানি না। তাহলে এই দুইজনকেই আমাদের মেলাবার চেষ্টা করতে হবে, নাগরিক হিসেবে বলেন, সাংবাদিক হিসেবে বলেন, সুশীল সমাজের লোক হিসেবে বলেন। এটার কিন্তু একটা চমৎকার সমাধানের পথ দিয়েছিলেন রফিকুল হক, যেটা প্রধানমন্ত্রী গিয়ে ফিরে এসেছেন, মওদুদ আহমদ সাহেব পরে বলেছেন কাজটা আমাদের ঠিক হয়নি। ইতিমধ্যে বেগম খালেদা জিয়াও বলেছেন যে আপনি এসেছিলেন, সে কারণে আমি কৃতজ্ঞ। সব ঠিক আছে, রফিকুল হক বলেছেন যাক, যদি এটা ভুলও হয়েছে, কুলখানিতে ডাকেন, ডেকে আবার এইবার আপনি কথা বলার চেষ্টা করেন, দেখেন কি দাঁড়ায়। উনি যদি না আসে তাহলে তার কিছু করার নেই। কিন্তু আবার এটাও ঠিক যে দায়িত্ব নিবে কে? এর আগে এই রফিকুল হক, ব্যারিস্টার রফিকুল হক, উনি তো দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। তখন উনি এইভাবে টিটকারি মুখোমুখি হলেন যে ওনার অবস্থা এমন হয়েছে যে উনি কার খালুরে। তো সেই কারণে জিনিসটা কিন্তু হয়নি। আবার যখনই আমরা এই রাজনৈতিক কারণে যখনই একটা সহিংসতার কথা আমরা বলি, তখন শুধুই বার্ন ইউনিটে থাকি, এটাও এক ধরনের সাইড করা। আবার বার্ন ইউনিটে থাকতে কোনো দোষ নেই, বার্ন ইউনিট একটা ভয়ঙ্করতম অপরাধ, এবং এখানে এই গাড়িতে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারা, এর চাইতে নিষ্ঠুরতা বোধ করে আর কিছু নাই। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে অন্য কারণেও, ধরেন ক্রস ফায়ার, ধরেন গুম হয়ে যাওয়া, ধরেন এই বিষয়গুলোও যেন না ঘটে, এটাও যেমন না ঘটে সেটা আমাদের সচেতন থাকা দরকার, এটাও যেন না ঘটে সচেতন থাকা দরকার। এই কারণে বলছি দুটোই ট্র্যাজেডি। আমি কোনো সমর্থন করছি না, কিন্তু দুটোই ট্র্যাজেডি। আমরা যেন মনে রাখি যে এই দুইটা। অসুবিধাটা হলো এই যে কে পেট্রোল বোমা মারছে, সরকারি দল বলছে সব বিরোধী দল করছে, বিরোধী দল বলছে সরকার আমাদের আন্দোলনের মোমেন্টামকে সাবোটাজ করার জন্য সরকারি লোকেরা এটা করছে। আর কিন্তু এর দায়িত্ব তো কেউ নিচ্ছে না। অথচ যখন আপনি একটা ক্রস ফায়ার হয়, যখন একটা বন্দুক যুদ্ধে একটা পলিটিক্যাল লোক মারা যায়, তখন কিন্তু আমরা জানি যে এটা র্যাবের হাতে মারা গেছে বা এটা পুলিশের হাতে মারা গেছে। আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি না, বরং আমরা দেখলাম যে তিন বাহিনীর প্রধান গত কিছুদিন যাবৎ বিজিবি, র্যাব, পুলিশের প্রধান যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাটা আমি অন্তত অভ্যস্ত নই যে এই ধরনের বাহিনী প্রধানরা বলতে পারেন কিনা। এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, তিনি ইমপ্লিমেন্ট করুন, ঠিক আছে, বা পলিটিক্যাল লিডারশিপ বলুন, তিনি ইমপ্লিমেন্ট করুন। মনে হচ্ছে তিনি নিজেই যেন এই ক্ষমতাটা হাতে নিয়ে ফেলেছেন, সেটা আমার কাছে শোভন মনে হয়নি। জনাব নঈম নিজাম, এই যে যেটি ডক্টর রেজান সিদ্দিকী বলছিলেন যে কথার
মধ্যে যে তিন বাহিনীর প্রধানরা যারা নানা রকম কথা বলছেন সেটি প্রসঙ্গ ছিল, আমাদের দর্শকরা কিন্তু একটি প্রশ্ন করছেন, সেটি হচ্ছে যে দুটি বিষয়। এক হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে হুকুমের মামলার আসামি করা হচ্ছে যে সময়টা, সেই সময়টা কতটা শোভন হচ্ছে। আরেকটি প্রশ্নের সাথে মিলে গেছে, সময় টিভির খুব একটি জনপ্রিয় অনুষ্ঠান আছে, আপনি জানেন যে সম্পাদকীয়, সেটিতে অধ্যাপক আনোয়ার হোসেন বলছিলেন যে যেখানে কবর দিতে চাওয়া হয়েছিল জনাব আরাফাত রহমান কোকোকে, সে বনানী সেনানিবাস কবরস্থানে, সেখানে যে সেটি দেওয়া হয়নি সেটিও শিষ্টাচার বিরোধী হয়েছে। এখন এই দুটি প্রসঙ্গে আপনি কি বলবেন? আমরা একটু বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি।